আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় নির্বাচন নিয়ে কেন শঙ্কায় বিএনপি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী বনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নির্বাচন নিয়ে কেন শঙ্কায় বিএনপি। এ বিষয়ে আলোচনা যাওয়ার আগে একটু পিছনের দিকে যাই। গতকালকেই বিএনপির একটি বড় ধরনের প্রোগ্রাম ছিল তারুণ্যের সমাবেশ, সেখানে বড় ধরনের একটি শোডাউন আমরা দেখেছি এবং যে বক্তব্যটা আসলে আমরা মনে হয়েছে যে একটি আলটিমেটাম ছিল নির্বাচনের বিষয়ে, আসলে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং অনেকটা বাধ্য করারও বিষয় আছে অন্যান্য নেতারা যেটি বলেছেন। আর আজকে আমরা প্রধান উপদেষ্টা এখন জাপান সফর রয়েছেন, নিক্কেই সম্মেলনে আজকে তিনি বক্তৃতা দিয়েছেন, সেখানে একটি কথা বলেছেন যে সব দল নাই, শুধুমাত্র একটি রাজনৈতিক দল, নির্দিষ্ট রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চাইছে। আমি এই বিষয়ে মনিয়াপার কাছে জানতে চাইছি, আসলে শুধু একটি দলই নির্বাচন চাইছে, এটা কি আপনার কি তাই মনে হয় যে শুধু একটি দলই, আর কোনো দল নির্বাচন চাইছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে ধন্যবাদ। দেখেন, রাষ্ট্রের যিনি চিফ, ওনাকে অনেক কিছু হিসেব করে কথা বলতে হয়, বলা উচিত। এবং সে যদি শিক্ষিত প্রথম সারির হয়, যদি বিশ্বের প্রথম সারির মানুষদের সুপরিচিত হয়, তাহলে তো কথাই নাই। উনি যে কথাটা বললেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, সচেতন রাজনৈতিক মহল কিংবা সচেতন বুদ্ধিজীবী মহল বা সচেতন মানুষ, তারা কি বুঝলো তার এই কথায়? যে একটা দল, ওনার কথা যদি ঠিকও হতো, একটা দল মানেই বাংলাদেশ এই মুহূর্তে, আমি বলতে চাই। কারণ আরেকটা পতিত দল, তারা কিন্তু এখন আত্মগোপনে আছে, তারা ওপেন হচ্ছে না, তারা নিষিদ্ধ হয়ে গেছে। থাকলো একটা দল, যে দল যদি আপনাকে এক নাম্বার বলি, তাহলে বাকিগুলো ১০০-র উপরে যেতে হবে তাদের নাম্বারিং করার জন্য। সরি, এটা আমি কোনো অহংকারের কথা বলছি না, বাংলাদেশের বাস্তবতাকে আমি তুলে ধরছি খালি। এবং আমি লজ্জিত হচ্ছি এই কারণে যে ওই দলটাকে আমি সাপোর্ট করি, নইলে আমি আরও জোর গলায় বলতে পারতাম। সেইখানে এই একটা দল যে শুধু চায়, এটা কিন্তু না, এটা দিনের মতো সত্যি। আপনি অ্যাঙ্কার, আমার সঙ্গে একজন স্বনামধন্য সাংবাদিক আছেন, আপনি মনে করেন বাম, সব বামরা চাচ্ছে, ডান আপনি ধরেন যদি ৬০-৬৪টা নিবন্ধনযোগ্য, জামায়াত এবং এনসিপি তাদের নির্দিষ্ট, আমি বলি নিবন্ধনযোগ্য যদি কত ৫০টির বেশি, ৫৪টার মতো যদি হয়, তার ৫০টার মতোই আপনার প্রায় এটার পক্ষে, নির্বাচনের পক্ষে। আপনার ডান বাম মধ্যপন্থা সব মিলে শুধুমাত্র আপনার এনসিপি, যার কোনো নিবন্ধন নাই, যার কোনো গঠনতন্ত্র নাই, তারা চাচ্ছে ওপেন। তারা বলছে আগে বিচার হবে, তারপরে আগে সংস্কার হবে। এই সংস্কার আবহমানকালের সংস্কার, এটাও শেষ হবে না, বিচারও শেষ হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার, একটা যে কোনো বিচার শেষ হইতে ৮-১০ বছর ১২ বছর লেগে যায়। সেইখানে বিচার শেষ হলে তারপরে, তার মানে নির্বাচনের দরকার নাই। ওই যে গয়েশ্বরবাবু একটা কথা বলছে, উনি দেহত্যাগ করবেন কিন্তু পদত্যাগ করবেন না। তো ওই যদি কথাটা যদি এরকম হয়, আমার বলার কিছু নাই। আর জামাত মাঝে মাঝে দুই নৌকায় পা রাখে, এখনও কিন্তু পুরা বলে নাই যে নির্বাচন চাই না, আবার পুরা বলেছে নির্বাচন চাই, তাও না, দুইটার মাঝখানে আছে। আপনি দেখেন, তিনটার জায়গায় যে সংস্কার, বিচার এবং নির্বাচন, এটার মধ্যে এখন শুধুমাত্র ওনারা সংস্কারে আসছে কিছু, আর নির্বাচনে আসছে, এই যে লাস্ট যে কথাটা বলল। আর ইসলামিক যে ওনাদের সঙ্গে ইসলামিক যে জোটগুলো আছে, তাদের কেউ কেউ নির্বাচন চায়, দু একজন নির্বাচন চায় না, তাও তারা কিন্তু নিবন্ধিত না। তাহলে আপনি বলেন যে চায় না তা কারা? আমি তো নাম ধরে ধরে বলতেছি, বাম, মধ্যপন্থা। আপনার নুরুরা কি নির্বাচন চায় না? আপনার বামের এরা নির্বাচন চায় না? বামের যতগুলো দল আছে, আপনার বাসদ নির্বাচন হয়তো চায় কিন্তু সোচ্চার নয় আর কি, হয়তো সেটি তারা কিভাবে সোচ্চার হবে? তারা তো একটা দলের সাথে, আমি বলি বিএনপির সাথে কিন্তু জোটগত অনেকের সঙ্গে কিন্তু আলোচনা হচ্ছে। জোটে যদি বলে দেয় যে বিএনপি যা করবে আমরা বিএনপির সাথে আছি, আমরা চাই নির্বাচন চাই, আপনাদের এখানে টকশোতে এসে তারা বলে না যে নির্বাচন চাই, তাহলে বলছে না কেন? কিভাবে বলছে না? আপনার একজন রাষ্ট্রের প্রধান, যেভাবেই হোক উনি, অগণতান্ত্রিকভাবেই হোক আর যেভাবেই হোক, উনি রাষ্ট্রের প্রধান,
রাষ্ট্রের প্রধান হয়ে উনি অসত্য কথাটা কিভাবে অকপটে বলে? অকপটে নাকি রাজনীতিবিদরা বলে? উনি তো রাজনীতিবিদ না। হওয়ার চেষ্টা করেছেন 11 সময়, হতে পারেন নাই, এখনও চেষ্টা করছেন জীবন দিয়ে, পারছেন না। তো উনি কেন এই ধরনের অসত্য কথা এইভাবে এস্টাবলিশড করে একদম বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে আপনার অসত্য কথা বললেন? এটা তো ঠিক না। এই জায়গাটায় আমরা মনে করি নির্বাচন প্রত্যেকের চাওয়ার জিনিস, কারণ আপনার এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্ব। আওয়ামী লীগ যে 3-4টা নির্বাচন করেছে, প্রত্যেকটা নির্বাচন চরম অগণতান্ত্রিক, চরম বিতর্কিত এবং চরমভাবে, কোনোটা ডামির ইলেকশন, কোনোটা নিশিরাতের ইলেকশন, কোনোটা একচেটিয়া ইলেকশন। তো এই যে এই ইলেকশনগুলা 4টা নির্বাচনের 2টা নির্বাচনই বিএনপি আপনার অংশগ্রহণ করে নাই, আর বাকি 2টা না করার মতো করে অংশগ্রহণ করা। আপনার তো যে নির্বাচন কেন্দ্র করে গণতন্ত্র নস্যাৎ হয়ে গেল, নির্বাচনটা যদি সঠিক থাকতো, আপনি খেয়াল করেন, নির্বাচন যদি শেখ হাসিনার অর্ধেক সঠিক থাকতো, মানে 50%, তারপরেও কিন্তু একটা আপনার ছায়া সরকার থাকতো, তারপরেও কিন্তু একটা যোগ্য বিরোধী দল থাকতো, আপনার অ্যালায়েন্সালা বিরোধী দল ড্রয়িং রুমে একসঙ্গে বসতেছে, মন্ত্রী পরিষদ ভাগাভাগি করতেছে, লুটপাটতন্ত্র একসঙ্গে করতেছে, আবার আপনার সুন্দর করে 2 টাকা বাড়লো কেন, 2 টাকা কমলো কেন, এই কথাটা সুন্দর করে বলতেছে সংসদে। সংসদে বানায় ফেলছে একটা ছিমছাম ড্রয়িং রুম, যেখানে একপাক্ষিক আলোচনা চলে। একজন চাইলে যে কারোর, একজন মুক্তিযোদ্ধাকে রাজাকার বানাচ্ছে, একজন রাজাকারকে মুক্তিযোদ্ধা বানাচ্ছে। এই অবস্থায় গেছে 15.5 বছর। সেই 15.5 বছরের যে অত্যাচার, যেটার জন্য সব ছাত্র জনতা সবাই মিলে, মা বাবা, ছাত্ররাও গেছে, ছাত্রের মা বাবারাও গেছে, রাজনৈতিক দলগুলোও গেছে, প্রত্যেকেই। যখন ছাত্ররা হাল ছেড়ে দিছে, রাজনৈতিক দলগুলো আবার আরেক পোষণ নামায় দিছে। একজন যখন মুসলেখা করছে, আরেক পোষণ নামায় দিছে তাদের জানার আগে। এই যে ঘটনাগুলো, সবগুলা ঘটনাই কিন্তু নির্বাচনটা যদি সঠিক হয়, তাহলে গণতন্ত্রের ভয়টাও সঠিকভাবে থাকে। তাহলে আপনার বিরোধী দল থাকলে বিরোধী দলের প্রতি একটা সম্মান থাকে মানুষের, বিরোধী দলের সরকারের প্রতি একটা চরমভাবে আপনার সমালোচনা করার মতো মানসিকতা তৈরি হয়, এবং তারা ডু অর ডাই নিয়ে মাঠে নামে। সেইখানে গণতন্ত্র মজবুত হয়। সেই নির্বাচনটাই যদি না দিতে চায়, এখন এই চিফ অ্যাডভাইজারের মতো যারা রাজনীতিবিদ না, তারা তো নির্বাচন চাবে না। আর তারা যাদেরকে কিংস পার্টি হিসেবে বানিয়ে রাখছেন বা বানানোর চেষ্টা করছেন, কারণ ওনার পক্ষে রুট্টু ইউনুস দিয়ে আপনার দেখলেন তো 14 জন লোক হয়েছে। তো 14 জন লোক যখন রুট্টু ইউনুসে হয়, তাহলে ইউনুস সাহেবের এই ধরনের অসত্য কথা বলা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু তার যে ওই ক্ষমতায় থাকতেই হবে এমনও তো কোনো কথা না, ক্ষমতা ছাড়াও কিন্তু উনি সম্মানিত ছিলেন। আপা, আমি আপনার কাছে আবার আসবো। আমি মোস্তফা কামালের কাছে জানতে চাইছি যে প্রধান উপদেষ্টা আর বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি স্বল্প সংস্কার হয় তাহলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে, কিন্তু ভালো মতন যদি সংস্কার করা হয় সেক্ষেত্রে জুন পর্যন্ত সময়, আরও 6 মাস সময় লাগবে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন, আসলে এই 6 মাস বাড়তি লাগছে কেন বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। ছোট্ট করে আর বড় করে, ঠিকমতো করলে আর আদাআদি করলে, এগুলো একেবারে আপেক্ষিক কথা, বাড়তি কথা। তো বাড়তি কথায় গোলমাল কিন্তু বাধে। এটা ইতিহাস বলে, সময় বলে, অনেক দৃষ্টান্ত আছে। সলিড কাজ ততটুকু করলে কিন্তু আর গোলমালটা বাধে না। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে বলেছেন, তো বিএনপি ডিসেম্বরের অবস্থানটা কেন নিল? তিনি যদি জুনেও করতেন, সম্ভবত বিএনপির আপত্তি থাকতো না। আরও 2, 4, 6 মাসও যদি পিছাতো, তাতেও আমার ধারণা বা আমার কাছে যেই নমুনা, বিএনপি আপত্তি করতো না। আপত্তিটা কেন আসছে? বাড়তি কথায়। কীরকম বাড়তি কথা? যে আমরা পথে ঘাটে শুনছি জনগণ বলে যে আপনি আরও 5 বছরে থাকেন, বাড়তি কথা। আবার একজন উপদেষ্টা বলে বসলেন যে আমাদেরকে নির্বাচিত মনে করা যায়, এগুলো একদম বাড়তি কথা। তো এই বাড়তি কথা কিন্তু তাদের সন্দেহ যাচ্ছে। আর বাড়তি কাজের উদাহরণটা আমি এভাবে দিতে চাই। এক ভদ্রলোক গেছে চুল কাটতে, বব কাটিং দিতে বলছে। তো সেলুনের ওই ভদ্রলোক ভুলে কানও কেটে দিচ্ছে একটা। বলছে এটা কী করলেন? আসলাম চুল কাটতে, কানও কেটে দিলেন। কানটা ফ্রি, ওইটা টাকা দিতে হবে না। তো আপনার কাছ থেকে ফ্রি কাজ চায় নাই কেউ, এই বাড়তি কাজ করেন কেন? প্রধান উপদেষ্টা তিনি গুণে মানে শিক্ষা দীক্ষায় হাই ভলিউমের, কোনো প্রশ্ন নেই। তার প্রতি মানুষের ভক্তি বলেন, শ্রদ্ধা বলেন, সবই আছে। কিন্তু খেয়াল করবার মতো বিষয়, গত কয়েকদিন তিনি কিন্তু
একটু একটু লস করছেন, যেটা তিনি শপথবদ্ধ। তিনি কোনো রাগ অনুরাগের বশবর্তী হবেন না, কিন্তু তিনি মাঝে দিয়ে ছোট্ট করে একদিন হয়ে গেছেন, কিন্তু এই কাজবারটা তিনি পদত্যাগ করবেন। ওনার তো এই মান অভিমান করার সুযোগ নাই। বিএনপি কি বলেছে যে আপনি পদত্যাগ করেন, বা কোনো দল কি বলেছে? এগুলো কিন্তু কোনো দলই দাবি করেনি যে বাড়তি কাজ। তো এটা কিন্তু উনি ওনার শপথের সাথে যায় না। এর আগে একজন উপদেষ্টা, যার অপসারণ চাচ্ছে বিএনপি, তিনি নিজের মতো করে সোশ্যাল মিডিয়ায় একটা স্টেটমেন্ট দিলেন, বক্তব্য দিলেন যে 3 তারিখ 4 তারিখ বা 5 তারিখ কি হয়েছিল, সেনাপ্রধানের সাথে কথাবার্তা কি হয়েছিল। তিনি তো শপথবদ্ধ রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করার বিষয়ে, তিনি কিন্তু এটা পারেন না। তো যখন, অর্থাৎ আমি স্থানীয় সরকার উপদেষ্টার কথা বলছি, আপনার পদে দেখেছেন তার খুব ব্যাপক আলোচিত এটা, তারা কিভাবে সেনাপ্রধানের কাছে গেলেন, সেনাপ্রধান কি বলল, গোপন কথা কিন্তু সব বললেন তিনি, এটা পারেন না। তো তখনও ওনাকে কোনো ডাক দোহাই দেওয়া হয়নি। পরবর্তীতে একে একে তিনি কিন্তু আরও কতগুলো গোলমাল বাঁধালেন। স্থানীয় সরকার উপদেষ্টা, রাজনৈতিক সরকারগুলোতে ওই উপদেষ্টা খুব দামি উপদেষ্টা, দলের সভাপতির পরবর্তী গুরুত্বটা তিনি পান, সচরাচর স্থানীয় সরকার মন্ত্রণালয়টাই পান। দেখা গেল এনসিপির যে যারা আছে, তখনও এনসিপি হয় নাই, তাদের নাম তখনই শুধু ছাত্র, অথবা আমরা আদর করে বলি ছেলেরা। তো ওই ছেলেদের সাথে ঢাকার যে কাউন্সিলররা ছিল তাদের সাথে একটা বৈঠক হয়ে গেল। এটা কিন্তু খুব অ্যালার্মিং ছিল। পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন, থুক্ক দিয়েছেন। আপনারা তো বিপ্লবী দাবি করেন, বিপ্লবীদের থুক্ক দেওয়ার কোনো সুযোগ নাই, ভুলের কোনো সুযোগ নাই। কোনো বিপ্লবী যদি কখনো বলে যে ভুল হয়ে গেছে মাফ করে দেন, ওটা মাপ পাওয়া যায় না। অন্যরা মাপ চাইতে পারে, বিপ্লবীদের ভুল মানেই কিন্তু মৃত্যু, এটা একদম ব্যাকরণের মতো। তো তারা করে ফেললেন, ডাক দোহাই কিন্তু দিলেন না। সর্বশেষ বিএনপির 3 জন উপদেষ্টা সম্পর্কে কিন্তু খুব আপত্তি আছে, তারা তাদের অপসারণ চায়। আপনি খেয়াল করে দেখেন, ওই দিন যখন যমুনায় বৈঠক হলো, তাকে সহ রাখা হলো সাথে করে। এটা কেমন হয়ে গেল? আমার ছেলের বিরুদ্ধে আপনার অভিযোগ যে আমার ছেলে আপনার সাথে বেয়াদবি করেছে, বাজে বাজে কাজ করেছে, এখন আমি বললাম যে আপনি সন্ধ্যায় আমার বাসায় আসেন, আলাপ করি। আবার আমি আমার ছেলের কোলে নিয়ে আপনার সামনে বসলাম। কেমন হয়ে গেল না বিষয়টা? অনেকটা ওই রকম। তো আবার প্রধান উপদেষ্টা বা এই উপদেষ্টা মণ্ডলীর যারা যারা আছেন, তারা আরেকটা জায়গায় কিন্তু রীতিমতো আমি বলছি যে অবিচার করেছেন ছাত্রদের প্রতি। অর্থাৎ এনসিপি যারা বানিয়েছে, যদি সত্যি তাদের প্রতি কোনো আশীর্বাদ থাকতো, কার্যকর আশীর্বাদ, শাসন করাও কিন্তু আশীর্বাদ, এই ছেলেরা এখন 2-3 ভাগ। তিনি তো অভিভাবক হিসাবে তাদেরকে একসাথে রাখতে পারতেন, তাদের সাথে বিএনপির এই বিরোধটা নাও বাঁধতে পারত। বিরোধ বাঁধার কিন্তু বড় কোনো কারণ নাই। নির্বাচন ডিসেম্বরে হবে না জুনে হবে, আমি এটাকে মোটেই বড় কোনো কারণ দেখছি না। কিন্তু শুধুমাত্র মাঝপথে কিছু বাড়তি কথা, কিছু আচরণ বিএনপির দিক থেকেও দেখা যায় তারা ত্যক্ত বিরক্ত হয়ে কিছু একটা বলে ফেলেন। আপাও কি একটা যেন বলেছিলেন, বেশ ভাইরাল হয়েছে এটা। আবার আপনার দলের আরেকজনও বলেছেন, আরও 2-3 জন নানান ভাষায় বলেছেন। এখন এই বলা বলিটা কেন হয়? ছেলেদের দিক থেকেও আক্রমণাত্মক কথা আসে, অথচ তারা তো আদরের, অত্যন্ত আদরের। তারা বিএনপি কোথায় কি করে এই বিষয়ে অত্যন্ত নেগেটিভ কথা বলে, আবার বিএনপিও বলে। আবার এটা স্বাভাবিক, যখন একটা নির্বাচন সামনে আসে সাধারণত কিন্তু পক্ষ বিপক্ষ কিছু উল্টাপাল্টা কথা হয়। কিন্তু এবারের নির্বাচনটা তো সাধারণ নির্বাচন নয়, অন্য অন্য নির্বাচনের সাথে তুলনা করার নির্বাচন নয়। নির্বাচন সামনে আসছে, কিছু বিতর্ক হবে। আবার একটা বিজয় হয়েছে, এই বিজয়ে কার অবদান বেশি, কার কম, কে দৌড়ে ভালো করছে, কে লাফে ভালো করছে, কে মিছিলে ভালো করেছে, কে লুকানোতে ভালো করেছে, থাকবে এসব সূচক। কিন্তু যেভাবে অ্যাপ্রোচ আসছে, ছাত্রদের দিক থেকে বলা হচ্ছে যে 15 বছর ছিলেনটা কই, তারা আবার বলছে যে হু আর ইউ। আপনি খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু সংঘাত বাড়াচ্ছে। তো এই সংঘাত বাড়াতে গিয়ে মাঝপথে যে আরও পক্ষ আছে, যেটা ছাত্র শিবির মাঝে মধ্যে কিন্তু ইদানিং বিভিন্ন জায়গায় দেখাচ্ছে। একটা শব্দ আমাদের রাজনীতিতে গত নির্বাচনের আগ থেকে বেশ জনপ্রিয়, শব্দটা পুরানটাকে একসময় আমি শুনতাম, এটা ব্যবহার হতো। কিন্তু যেহেতু বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী, সাবেক এমপি, প্রভাবশালী বিএনপির নেতা শাহজাহান ওমর ব্যবহার করেছেন শব্দটা হেডম। অর্থাৎ এই যে হেডম দেখানোর একটা প্রবণতা কিন্তু আছে, যে যে দিক দিয়ে পারে, কথায় হোক আর কাজে হোক আর একটা আজে বাজে কথা বলে হোক, একটা হেডম দেখিয়ে ফেলছে। তো এটা যে সামগ্রিক রাজনীতির জন্য কত বিপজ্জনক। আর শুধু একটি দলে
ডিসেম্বরে নির্বাচন চাই, এই ধরনের কথা বলা বোধহয় ঠিক নয়। আমাদের সেনা প্রধানও কিন্তু উল্লেখ করেছেন যে ডিসেম্বর নির্বাচন। আমি মনিয়াবার কাছে আসতে চাই এবার, যে আসলে এই যে ডিসেম্বর থেকে জুনের একটি বিষয় হিসাব, 6 মাস পেছনে গেলে আসলে সমস্যাটা কি? মানে এটা কি মানে বিএনপি কোনো চাপ তৈরি করতে চাইছে আসলে কি সরকারের উপরে? যদি 18 মাস যদি সহ্য করতে পারে, 6 মাস সহ্য করতে পারে না, এমন এটাই সবার প্রশ্ন। তারা কেন 6 মাসে তারা কি হবে বুঝাতে পারে নাই। খেয়াল করে দেখেন, এই 6 মাস পিছালে কি হবে, যারা 18 মাসে সংস্কারের কিছুই তুলতে পারে না, সংস্কার যদি তাদের করার ইচ্ছা থাকতো তাহলে নারী সংস্কারকে এত আগে দিত না। আপনি জানেন নারী সংস্কার যেখানেই দিবে সেখানেই একটা সমস্যা এসে দাঁড়াবে। ওখানে ওইটা দেওয়ার কথা সবার শেষে, যেটা নিয়ে অনেক কিছু হতে পারে। কারণ হুজুররা একরকম বলবে, সাধারণ প্রগতিশীলরা একরকম বলবে। তারা দিয়েছে কেন? যাতে নির্বাচন না হয়। আর আপনি যেটা বললেন বিএনপি সেটাও পারত। বিএনপি বুঝিয়ে বলেছে যে ফেব্রুয়ারি মাসে রমজান, বুঝেন আপনি, রমজান মাস 1 মাস রোজা, এটা ইসলামিক দেশ হিসেবে, ধর্মভীরু মানুষদের দেশ হিসেবে এই দেশের মানুষ রোজা নামাজ পড়ে। আপনার এই 1 মাসে কোনো 1 মাস 10 দিন 15 দিন কিছুই করতে পারবেন না। রোজা ঈদের পরে আপনার এসএসসি পরীক্ষার পরে আপনার কুরবানি ঈদের পরে আপনার এইচএসসি পরীক্ষার পরে আপনার ঝড় ঝঞ্ঝাট, আপনার বৈশাখ জ্যৈষ্ঠ, আপনার কালবৈশাখী ঝড় অনেক কিছু, তারপরে আপনার বর্ষায় তো কখনোই বাংলাদেশে এই পর্যন্ত একটা জুনে, এই যে 100 বছরের ইতিহাসে একবার একটা জুনে বিপদে পড়ে নির্বাচন হয়েছিল আপনার ওই যে সংশোধন করতে গিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকার। তো সেইখানে বিএনপি কিন্তু এই কথাগুলো বলেছে। বিএনপি না শুধু, সমমনা সবগুলো দল, সমমনা দল বলছি আমি এখানে, যে নির্বাচন যারা চায় এই জায়গায় সমমনা, হ্যাঁ, সবগুলো দল কিন্তু এই কথাটা বলছে। খোদ জামাতও কিন্তু এই কথাটা বলেছে যে আপনি জানুয়ারির বাইরে, আপনার ফেব্রুয়ারি ফার্স্ট উইকের বাইরে আপনার নির্বাচন করতে পারবেন না। তো তখন তো সরকার বলতে পারত, সরকার কিন্তু এটা বলছে না। এবং সেনাপ্রধান কি বলেছে, আমরা নতুন বছরে নতুন সরকার দিয়ে শুরু করতে চাই। জি, একটা দেশ, আমরা কতটা দুর্দশাগ্রস্ত একটা দেশ আপনি চিন্তা করেন, যেখানে রাজনীতিবিদরা নির্বাচন চায়, যেখানে আপনার সরকার নির্বাচন চায়, অথচ বাংলাদেশের সরকার নির্বাচন চাচ্ছে না, বাংলাদেশের রাজনীতিবিদরা নির্বাচন চাচ্ছে, সেই সাথে আপনার প্রশাসন নির্বাচন চাচ্ছে, সেনাবাহিনীকে মানুষ সারা জীবন বকাবাদি করতো যে এরা নির্বাচনের বিপক্ষের মানুষ, তারা নির্বাচন চাচ্ছে। অথচ যার নির্বাচন দেওয়ার জন্য যার আশা, তাকে কিন্তু বলে না যে সংস্কার করে আপনি নির্বাচন দিবেন। আপনি খেয়াল করেন, আপনি যেদিন সে ক্ষমতা গ্রহণ করেছে সেদিন কি তাকে বলেছে যে আপনি সংস্কার শেষ করে নির্বাচন দিবেন, বিজয় শেষ করে নির্বাচন দিবেন? একটা নির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে আরেকটা সরকার আসা পর্যন্ত সে সরকার, এই অন্তর্বর্তীকালীন নির্বাচন করার জন্যই তো আরেকটা সরকার আসবে। নইলে তো বিএনপি 3 দিন সরকার ছিল না দেশে, বিএনপি চাইলেই তো এটা নিতে পারতো। বিএনপি তো এইভাবে ক্ষমতা আসতে চায় না। বিএনপি চায় জনগণের ম্যান্ডেট নিয়ে, বিএনপির জনগণ আছে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে। যদি সেই জনগণ যদি ভোট না দেয় সেটা অ্যানাদার থিং। সেটার জন্য আপনি দেখেন, ওয়েট অ্যান্ড সি। আমি মনে করি আমি পাশ করব, তারপরে যদি জনগণ ভোট না দেয়, যদি আমার ভাগ্যে না থাকে সেটা অন্য ব্যাপার, সেটার জন্য তো আপনাকে নির্বাচন দিতে হবে। সংখ্যাটা কিসের আপা? আপনার বিএনপি আসলে সংখ্যাটা কিসের? মানে কি ক্ষমতা দীর্ঘায়িত করার বিষয় মনে হচ্ছে আপনাদের? শুনেন, ওনারা সংখ্যাটা কোনখানে আপনি দেখেন। ওনারা 1 নাম্বার, ওনারা নির্বাচন কোনো ডেডলাইনই দিচ্ছে না, যেটা বিএনপি প্রথম দিন থেকে বলছে আপনি যৌক্তিক সময় দেন, ডেডলাইন দেন। ওনারা দিচ্ছে না, ওনারা শুধু বলছে এর মধ্যে হবে। সেটার আগে তারা আবার কি বলে, তাদের কিংস পার্টি দিয়ে বলা আগে স্থানীয় সরকার হতে হবে। তো স্থানীয় সরকার নির্বাচন যদি হয় তাহলে আপনার স্থানীয় সরকার, 4টা স্থানীয় সরকার নির্বাচন, বাংলাদেশে 4টা স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে 2 বছর মিনিমাম আপনার লাগবে। তো সেইখানে তারা ওইখানে এই কথাগুলো বলতেছে। এবং সেই জায়গায় স্থানীয় সরকার নিয়ে কী করছে আপনি দেখছেন। উত্তরে একটা হিজবুত তাহরির একটা নিষিদ্ধ জঙ্গিদের বসায় দিছে, সেইখানে এরকম দক্ষিণেও আরেকটা এরকম চেষ্টা করছে। সেইখানে যেইখানে আপনার রায় পাওয়ার পরেও বিএনপি ডিসিশন ছিল এরকম যে আপনার ইশরাক ওইখানে শপথ নিবে না, এই ধরনের কথা ছিল।
কিন্তু সেইখানে যখন হিজবুত তাহরির বা এই টাইপের লোকদের নিয়ে আসে, যখন নিজেদের এবং এই যে কিংস পার্টি যেভাবে নিজেদের মোটাতাজা করছে, এইভাবে মোটাতাজা ঢাকা শহরে করতে গেলে কিন্তু দেশটা চরম আকার ধারণ করবে। সেই জন্য একটা পর্যায়ে কিন্তু ইশরাক রাজি হয়েছে দেশের এই ক্রান্তি লগ্নে, এবং যখন বিচার বিভাগ তার রায় দিয়েছে, বিচার বিভাগের রায় মেনে নিয়ে সে রাজি হয়েছে। সে রাজি হওয়ার পরে এখন দেখেন বিচারের চেয়ে যখন আরেকটা, তাহলে হাসিনার সঙ্গে তাদের পার্থক্য কোথায়? হাসিনাও বিচার বিভাগকে বুড়ো আঙ্গুল দেখাতো, তারাও বিচার বিভাগকে আরও এক ধাপ, হাসিনা এইভাবে দেখাতো না। হাসিনার দেখানোর স্টাইলটা অন্যরকম ছিল। আপনাকে আমি বলি, যেমন ধরেন মান্নান সাহেব গাজীপুরের যখন মেয়র হলো, সে কিন্তু ফেল করাটা মেনে নিল, নিয়ে কি করলো, 5টা দিন মেয়র মান্নানকে কাজ করতে দেয় নাই। এটা হলো হাসিনার যুগীয় আপনার গণতন্ত্র। আর এই যুগীয় গণতন্ত্র হলো বিচার বিভাগ। হাসিনা কিন্তু বিচার বিভাগে ওইখানে কিছু বলে নাই। এই যুগীয় হলো আপনার এটাকে উল্টানোর জন্য কি করলো, আপনার পাঠাই দিল কিংস পার্টিরে আপনার নির্বাচন কমিশনকে। এই নির্বাচন কমিশন চেঞ্জ করা লাগবে। আর নির্বাচন বানাইছে কারা? তোমরা বানাইছো, তোমাদের রাষ্ট্রপ্রধান বানাইছে, সেইখানে তারা চেঞ্জ করতে গেল। তো এই যে তারা যে নির্বাচন দিবে না, যে কথাটা আপনি বললেন, তাদের এই জিনিসগুলো আপনি কাট করেন, আপনি এটার হিসাবটা পেয়ে যাবেন। এবং কখন দিবে না, আপনার ঈদের মধ্যে মনে পড়ে যে নামাজ পড়তে গেলে 2 পাশে লোক দাঁড় করায় রাখছে। এটা না দাঁড় করাইলেও আমি তাই বলবো যে আপনাকে আজীবন থাকতে হবে, আপনাকে বহুদিন থাকতে হবে। এটা আবার উনি সুন্দর করে বিদেশি সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে উনি বলেছেন, জনগণ তো আমাকে চায়। গেল তাও আবার নর্মাল কোনো টেলিভিশন না, বড় বড় টেলিভিশনে পৃথিবীর উনি বলেছেন। তারপরে উনি কি করছেন, হুজুরদের, যেসব হুজুররা বেশ জনপ্রিয় হুজুর, যে পয়সা হেলিকপ্টারে যান, বক্তব্য রাখেন, চলে আসেন, ভাই আমরা তো আপনার গ্রহণে আসি, জনগণ দেহে কি 2 আনা 4 আনা দেন বা না দেন একটা এটা বলাও যায় না। কিন্তু তাদের কিন্তু আপনার আগে 5 লাখ টাকা দিয়ে তারপরে ই করতে হয়। কার সামনে বক্তৃতা দেয়? গরিব গর্বাদের টাকা দিয়ে বক্তৃতা দেয় এবং হেলিকপ্টারে যায় আসে। আমরা কিন্তু ভাঙ্গা গাড়িতে যাই আসি। তো আমাদের চেয়ে তাদের কত দাম, তাদেরকে দিয়ে বলাচ্ছে কিয়ামত সে কিয়ামত আপনার এই সরকারি চাই। এই যে হুজুরদের দিয়ে বলানোর অর্থটা কি? এই দেশটা আপনার কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? এগুলো এক ধরনের কিছু লোক রাখছে যে হুজুররা পয়সার জন্য বক্তৃতাটা ওইখানে যা ওইভাবে দেয়, এবং গরিবের কীভাবে আপনার পকেট কাটে, সেই হুজুররা পয়সার জন্য একটা বক্তৃতা দিবে, এটা তো এমন কিছু না। তো বাংলাদেশে এটা অ্যাভেলেবেল, এটা পাওয়া যায়। তো আমরা যখন দেখছি এইভাবে যখন স্টেপ বাই স্টেপ কাজ করছে, তখন সাধারণভাবে বোঝা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি রেখে যাচ্ছি, সেটা হলো এই সরকার কি সত্যিই আমাদের জন্য সরকার? আমি তো এই সরকারের পক্ষেই ছিলাম, এখনও আমি থাকতে পারলে আমার ভালো লাগবে। কিন্তু আমি যখন দেখি যে আমার সেন্ট মার্টিনে তার আত্মীয়রা দেখা করতে পারছে না, সেন্ট মার্টিন অবরুদ্ধ, আমি যখন দেখি যে জাতিসংঘের মহাসচিব আসলেন, এসে উনি কি একটা থ্রো করে গেলেন, একটুখানি আপনার বললেন হিউম্যানিটি, যে হিউম্যানিটি বলতে গিয়ে আপনার তারপরেই আমরা দেখলাম মানবিক করিডোর নামে যে করিডোর, পৃথিবীর কোনো দেশ এই মানবিক করিডোর দিয়ে কোনো উন্নতি করতে পারে না নিজের দেশ জলাঞ্জলি দেওয়া ছাড়া। তারপর আপনার পোর্ট একটা সিস্টেমেটিক হতে পারে, বাংলাদেশের লোকরা চুরি করে, কিন্তু এটার জন্য আপনি আরেক দেশে ভাড়া দিবেন, আরেক দেশ যে টাকা নিয়ে যাবে ওটা খুব ভালো লাগবে। এই চোরে করে টাকা তো এই দেশের মধ্যেই আছে, কিন্তু আপনার আরেক দেশ থেকে এসে আপনার পাহারা দেওয়ার, আপনি চোর দেখে, আচ্ছা আপনি যদি চোর হন, আপনার রাষ্ট্রপ্রধান যদি চোর হয়, তাহলে রাষ্ট্রটাও কি আরেক দেশের কাছে ভাড়া দিবেন? এই প্রসঙ্গে আবার কথা হবে, আমাদেরকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাত, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি এবং সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল। কামাল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন, মানে আপনি কি আসলে এই শঙ্কার জায়গাটা কিভাবে দেখেন? আসলে কি কোনো শঙ্কার? জি, শঙ্কা যদি অল্প অল্প থাকে, সন্দেহ বেশি করে আছে। কিভাবে সেটা? একটা হচ্ছে যখন জাতিসংঘ মহাসচিবকে নিয়ে গেলেন সেখানে, আমরা ওখানে কিন্তু ভিন্ন একটা আবহ দেখেছি। তিনি টুপিও মাথায় দিয়েছেন, ইফতারও করেছেন এবং আশা করেছেন আগামী রোজা অথবা সামনের যে ঈদটা, এটা তো রোহিঙ্গারা ওখানে গিয়ে করবে। কথা কিন্তু চমৎকার। জি,
এই সংক্রান্ত কোনো আলাপে ছিল না তখন। কিন্তু বিপরীতে কি ঘটলো, আরও লাখখানেক রোহিঙ্গা কিন্তু যোগ হয়েছে। এতে করে সন্দেহের সাথে শঙ্কাও কিন্তু একটু একটু যোগ হয়। আবার যখন জাতিসংঘ মহাসচিব চলে গেলেন, চলে যাওয়ার অনেক দিন পর হুট করে একজন উপদেষ্টা বললেন যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একদম এটা কিন্তু আসমান ভেঙে পড়ার মতো, কোনো প্রসঙ্গই ছিল না নিয়ে। তো করিডোর এই শব্দটা শুনতের মধ্যেই তো ডর কথা একটা এখানে আছে, করিডোর আর ডর। তো ডর তো আমাদের লাগবেই। কার সাথে ওইটা? আবার মিয়ানমারের সাথে। মিয়ানমারের সাথে তো যদি করিডোর অর্থ রাস্তা বুঝান, যোগাযোগ বুঝান, আর ইংরেজি দিয়ে বুঝাইলে প্যাসেজ বুঝান, কোনোটাই হ্যাঁ আছে। না থাকলে এত রোহিঙ্গা আসলো কি করে? আসমান দিয়ে তো আসেনি, চিপা চাপা হোক, আছে, যোগাযোগ আছে। তো ওই জায়গায় কেন এই প্রসঙ্গ আসলো? প্রশ্ন আসলো যে কাদের সাথে সিদ্ধান্ত হয়েছে, কথা বলতে পারলেন না। যে মিয়ানমারে তো পক্ষ আছে 3টা, মিয়ানমার কিন্তু একটা পক্ষ না। জান্তা সরকার যাদেরকে আমরা বলি, এরাও একটা সরকার, আরাকান আর্মি আরেকটা ছোটোখাটো সরকার, প্রভাবশালী এই অঞ্চলটাতে। আবার আরেক নোবেলজয়ী সূচিও একটা সরকার। তো আমাদের কোন সরকারের সাথে কথা বলে এই সিদ্ধান্ত হয়েছে? পরবর্তীতে একটা ব্যাখ্যা দেওয়া হলো যে না, ওই সরকার 3টার কোনোটা না, জাতিসংঘের সাথে। তো জাতিসংঘের সাথে এটা গোপনে হবে কেন? বললেন না কেন যখন উনি রোজার মাসে আসলেন, রোহিঙ্গাদের সাথে ইফতারও করলেন? সেই জায়গা থেকে অবশ্য সরকার সরে এসেছে পরে। এই সরকারকে সরে আসার জিনিস মাঝে একজন বললেন যে না, আসলে ওই করিডোর না, এটা একটু মানবিক করিডোর। করিডোর আবার মানবিক হয় নাকি? এটা কোনো কালে গোটা বিশ্বে আছে কোথাও করিডোর মানবিক হয়? সাধারণত এটা অনেকটা ফৌজি শব্দ। ওখানে যুদ্ধাস্ত্র বহন হয়, যুদ্ধের গাড়ি, ট্যাঙ্ক, বোমা এদিক সেদিক যায়, কিন্তু তারা এটার মানবিক বললেন। তো মানবিক তো আমরা দেখাচ্ছি কত বছর ধরে, 10, 11, 12 লাখ খাওয়াচ্ছি। মানবিকতার মধ্যে তো আমরা আছি। এই মানবিকতার উছিলায় একজন আবার একটা নোবেল পুরস্কার পাওয়ারও চেষ্টা করছেন। তো এইসব কিচ্ছা আমাদেরকে শোনাবেন কেন? সর্বশেষ এসে বললেন যে না, আসলে করিডোর নিয়ে কোনো আলাপ হয়নি। তো উপদেষ্টাদের জায়গা থেকে যদি 3 কিসিমের আলাপ হয়, এগুলো তো বিভ্রান্ত হবে। আমার জায়গা থেকে যেহেতু আমি গণমাধ্যমে কাজ করে, আমি বলছি সন্দেহ হয়। রাজনীতিকের ভাষা তারা সন্দেহ পর্যন্ত থাকে না, তারা ওটাকে আশঙ্কার মধ্যে নিয়ে যায়, আর তাদের অভিজ্ঞতা আছে এই বিষয়ে। এবার সর্বশেষ আসেন নির্বাচন কমিশনে যেটা করে বসলো, আপা যেটা বসলেন, গোটা বিষয়টা এটা আমাদের গ্রাম অঞ্চলে বলে যে আপনার ছিল খাজলি বিসি, চুলকানি বিসি, আপনি এটাকে ঘষে ঘষে বিস্ফোরা বানাইয়া দিলেন। অথবা ছিল একটু সর্দি জ্বর, উল্টাপাল্টা করে ওটা নিউমোনিয়াতে নিয়ে গেলেন। এই সিটি কর্পোরেশনে কিন্তু এই সরকার ওইটাই করলো। আদালত রায় দিয়েছে, নির্বাচন কমিশনের যে দায়িত্ব প্রজ্ঞাপন তারা সেটা দিয়েছে, এখন বাকি কি? শুধু শপথ। কিন্তু এটা নিয়ে দেখেন বাহানা কি করা হলো। এমন সব বাহানা করতে করতে এটা আবার আদালতে নিলেন, আবার এখন নির্বাচন কমিশনের কাছে পাঠালেন। নির্বাচন কমিশন কিন্তু গুরুত্ব বিবেচনায়, সামগ্রিক বিবেচনায় অত্যন্ত দামি প্রতিষ্ঠান। অন্যান্য নির্বাচন কমিশনের সাথে এই কমিশনটাকে তুলনা করাও ঠিক হবে না, বা ওই পর্যায়ে নিয়ে যাওয়া ভালো হবে না। এই প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে যেটা তিনি বলেছেন, এটা তার জীবনের একটা স্বপ্ন, বাংলাদেশকে একটা সুন্দর নির্বাচন উপহার দেয়া। ওনার যে বয়স, যে অভিজ্ঞতা, এই ধরনের স্বপ্ন জায়গাটাই স্বাভাবিক, আমরাও বিশ্বাস করতে চাই। কিন্তু ওনার উপর দেখেন কি যন্ত্রণাটা ফেলে দেওয়া হলো, ওনাকেও যন্ত্রণায় ফেলে দেওয়া হয়েছে। এখন ওনার কিছু একটা করতে হবে, তো কী করবেন উনি? আবার ইশরাক সাহেব যেই বিষয়টা অত্যন্ত স্পষ্ট করে ফেলেছেন, আপনি সেটাকে তার রাজনৈতিক বিজয়ও বলতে পারেন, অথবা ঢাকার সীমানার বিজয়ও বলতে পারেন। তার সমর্থকরা, ভক্তরা, কর্মীরা নগর ভবনে কিন্তু প্রসেশন করেছে, তারা ওখানে তাকে মেয়র হিসাবে দেখতে চেয়েছেন। তিনি নিজে কোথাও বলেছেন কি না যে আমি মেয়র হতে চাই? খেয়াল করে দেখেন, তিনি নিজ মুখে এটা বলেননি। বরং তিনি যেটা গণমাধ্যমের কাছে স্পষ্ট করেছেন, যে তিনি প্রমাণ করতে চান যে এই সরকার যারা আছে তারা আদৌ নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা, তাদের অধীনে বা তাদের ব্যবস্থাপনায় সামনের জাতীয় নির্বাচনটা কতটুকু সুন্দর হবে, এই অংশটুকু দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন। এবং আমার বিশ্বাস তিনি সেটা এরই মধ্যে প্রমাণ করে ফেলেছেন যে এই সরকারের নির্বাচনী ব্যবস্থাপনা সম্পর্কে, নির্বাচনী ইচ্ছা সম্পর্কে, নিয়ত সম্পর্কে গোলমাল আছে। তো সেই ক্ষেত্রে তিনি রাজনৈতিকভাবে এটা তার বিশাল অ্যাচিভমেন্ট এবং এক অর্থে স্মার্টনেস। তো বাদ বাকিরাও যদি সরকারের ভিতরে যারা আছেন তারা যদি এখনও না বুঝেন, আপনার কাছে তথ্যবোধে আছে সর্বশেষ যেদিন আবার তারা একটু আলাপ বা সংলাপ করলেন যমুনাতে গিয়ে, যখন তারা বিএনপির নেতারা ঢুকলেন, ঢুকে দেখেন যে সজীব ভুঁইয়াও আছেন ওখানে, এটা তাদের জন্য কিন্তু এক ধরনের অপমান। একটা তথ্য এরকম এসেছে
এই উপদেশটা নাকি বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবকে বলেছিলেন যে আপনার হাতের মধ্যে ফাইলটা কিসের, এত কাগজপত্র। উনি বলছেন যে এটা আপনাকে অপসারণ করার জন্য যে দাবিটা ওইটা নিয়ে এসেছি। আর কি মেসেজ বাকি থাকে? হয়তো বা আমি যে তথ্যটা বললাম এটা হুবহু এরকম না, কিন্তু বাস্তবতাটা এইরকমই। তো ওই রকমটা অবস্থায় অন্তত ওই দিন প্রধান উপদেষ্টা তো ওনাকে একটু সরিয়ে রাখতে পারতেন, অন্তত ওই দিনের মিটিংয়ে নাও রাখতে পারতেন। কিন্তু একটা মেসেজ তিনি দিয়ে দিলেন যে বিএনপি যা বলছে এগুলো আমি মাথা নাড়ি কিন্তু শুনি না। এটার অর্থ কিন্তু এটাই দাঁড়াচ্ছে। আমি মনিয়াপার কাছে আসতে চাই। আসলে ডিসেম্বরের নির্বাচন আদায়ের ক্ষেত্রে আসলে সরকারকে কতটা চাপে ফেলতে পারবে বিএনপি? আপনার কি মনে হয় ডিসেম্বরের নির্বাচন আপনারা আদায় করতে পারবেন? দেখেন, সরকার তো যেভাবে সংস্কার বলছে, সংস্কারের কথা, কি ধরনের সংস্কার হলে গণতন্ত্র হয় এটা সরকারের কাছ থেকে আগে জানতে চাওয়া দরকার। আমরা গণতন্ত্র চাই, আমরা গণতন্ত্রের মানুষ, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। দেখেন, বাংলাদেশের বামরা সাম্যবাদ চায়, তারপরেও কিন্তু এই জায়গায় গণতন্ত্র চায়, ভোটের জায়গায় গণতন্ত্র চায়। তাদের সাম্যবাদ আছে কিন্তু ভোটের জায়গায় কিন্তু গণতন্ত্র নাকি। তো সেইখান থেকে আমরা বলতে চাই যে গতকালকের মিটিংয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু যেভাবে বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। উনি ওনার কথাটা বলেছেন এবং তারেক রহমান কোটি কোটি মানুষের নেতা। আপনি যেভাবেই তাকে আপনি যে চোখেই দেখেন না কেন, এটা আপনাকে সমালোচকের দৃষ্টিতেও বলতে হবে। তো সেইখানে আমি বলতে চাই যে সোজা আঙ্গুলে ঘি যখন না ওঠে, ঘিটা যখন নিচের দিকে যায় তলানিতে, তখন আঙ্গুল বাঁকা করতে হয়। তো বাঁকা করে যেভাবে করা দরকার আমরা বলবো। আমরা এখানেও বলতে চাই এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আমাদের করার কিছু নাই। এটা কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেবই একসময় বলেছিলেন। ওইটাও আমরা রাখতে চাই। আমরা চাই এই সরকারের টনক নড়বে, এই সরকার বুঝবে, এই সরকার অনেক সম্মানিত সরকার। বলতে সরকার প্রধানকে বলছি, অন্যদের সাথে তার তুলনা হয় না। সরকারের ভেতর যে সরকার আছে, যাদের আর কোনো গতি নাই, তারা যে কোনোভাবে, ওর মধ্যে কিছু আছে যে কোনোভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে চাচ্ছে, তাদের কথা বাদ দিয়ে উনি যে কথাটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে রোড মার্চ ফর ইউনুস বলাতে গিয়ে 14 জন লোক হয়েছে। 14 জনের জায়গায় না হয় আমি 28 জন ধরলাম বা 50 জন ধরলাম, একটা সরকারের জন্য এটা লজ্জার, একটা সরকারের দেশের মানুষ হিসেবে এটা আমাদেরও লজ্জার। তো সেই জায়গায় উনি বাস্তবতা বোঝানোর মতো উনি দৃষ্টিটা রাখুক, উনি দেখুক যে একটা ইশরাক সেই কিন্তু ঢাকা বন্ধ করে প্রায় দিয়েছে। তো অন্যরা যদি খেপে বা কালকের মতো যদি 2-4টা জনসভা হয়, কালকে কিন্তু 4টা বিভাগের 3টা অঙ্গ সংগঠনের জনসভা, 3টা অঙ্গ সংগঠনের যারা যুবক থাকতে পারে, যে অঙ্গ সংগঠনগুলো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই 3টা। তো এই 3টার লোকই কিন্তু ঠাঁই দেওয়ার জায়গা হয় নাই। সো আমরা চাই না, এই দেশটা অনেক যুদ্ধ করে শেখ হাসিনাকে আমরা সরাতে পেরেছি, তাও পালিয়ে গিয়ে অনেক রকম ডিস্টার্ব করছে। এটাও এই সরকারের জন্যই করছে, কারণ এই সরকার কোনো রকম সিস্টেমে তারা আসে নাই। তারা তাদেরই প্রেতাত্মাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাদেরই প্রেতাত্মাদের পাহারা দিচ্ছে, তাদেরই প্রেতাত্মাদের অর্থ দিয়ে তারা কিংস পার্টি চালাচ্ছে, তাদেরই প্রেতাত্মাদের দিয়ে তারা বিভিন্নভাবে কাজ করাচ্ছে, প্রশাসনটাকে দখল করে নিয়েছে এবং তাদের প্রেতাত্মারা জেল জুলুম হুলিয়া বাদ রেখে তারা আন্দোলন করছে, টাকা সাপ্লাই দিচ্ছে, কারণ টাকাটা তাদের ঘরেই আছে। তো এই সরকার যেটার জন্য এই সরকার এটার যেটা সরকার কিছুদিন পরে টের পাবে, কারণ অন্যায়কারীকে যখন আপনি রেখে দিবেন তখন কিন্তু অন্যায়কারী ওইভাবেই তার জানানটা দিবে। কারণ যারা অন্যায় করে উপরে উঠেছে তারা ন্যায় করতে পারে না, তাদের কাছ থেকে ন্যায় আশা করাটা দুঃসহ ব্যাপার। যেটা আপনার এই যে দেখেন, যারা নেমেছিল কয়েকদিন আগে একসাথে বাম ডান মধ্য সব একাকার হয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, আজকে 10 মাসের কাছাকাছিতে এসে কি হয়েছে, আবার মশাল মিছিল শুরু হয়েছে ঢাকায়। মশাল মিছিল শুরু হয়েছে কিসের জন্য? আপনার জামাতের একজনকে যে বেকসুর খালাস দেওয়া হলো, তাদের পক্ষে আমরা একটা সময় কথা বলেছি। সেই কথাটা কেন বলেছি সেটাও বলি। যখন তাদের বিচার হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগটা ওই ফ্যাসিস্ট সরকার দেয় নাই তাদের।
আমরা যে কোনো মজলুমদের পক্ষের মানুষ, আমরা সেই দিন তাদের সঙ্গে কথা বলেছি। এটাও যেমন সত্যি, আবার এটাও তেমন সত্যি। একটা মানুষকে অন্যায়ভাবে বিচার করে অন্যায়ভাবে ফাঁসি দিলে না হয় ফাঁসি থেকে রিভিউ করলে ফাঁসি থেকে আপনি রেহাই পেতে পারেন, কিন্তু আপনি যে কোনো অপরাধ করেন না, একদম বেকসুর খালাস আর ফাঁসি দুটো কিন্তু যায় না। তো আপনার সেটা কি হতো, আমাদের জন্য ভালো লাগতো যে কিছু শাস্তি যদি হতো, তা এই শাস্তিটা কিন্তু অনেক কিছু জানান দেয়, ৭১কে নিয়ে আসে। ৭১ কিন্তু আমাদের অস্তিত্ব। কিছু শাস্তি যদি হতো, সেই শাস্তি কিন্তু যে কোনোভাবে, সে ১৩ বছর জেলে এমনিই খেটেছে, শাস্তি হলেও ১২ বছরও যদি শাস্তি হতো, সেই শাস্তিতে কিন্তু সে বেকসুর খালাস হতো, কারণ জেল ইতিমধ্যে খেটে ফেলেছে। কিন্তু এটা করলে কি হতো, বিচার বিভাগের প্রতি মানুষের যে বিচার বিভাগ যে চাপের মধ্যে আছে, এটা মানুষ মনে করতো না। বিচার বিভাগ যে রায় দিতে পারেন নিজের মতো করে, এটা মানুষ মনে করতো না। জি, মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। যে ইশরাকের শপথ নিয়ে কথা বলছিলেন, আপনারা দুজনেই বলছিলেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আজকে আপিল বিভাগ থেকে এটি আদেশ দেওয়া হয়েছে এবং আরও সেখানে প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন নির্বাচন কমিশন সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারছেন না। এটা কি মনে হয় আসলে নির্বাচন কমিশনের কাছেই কি আসলে বলটি ঠেলে দেওয়া হলো? কিছুটা তো ওই রকমের। আর যেটা বলছিলাম এটা বাড়তি চর্চা, নির্বাচন কমিশনকে একটু ইনট্যাক্ট রাখলে ভালো ছিল। তারা তাদের যে দায়িত্ব, তাদের যে প্রথাগত দায়িত্ব বা যে দাপ্তরিক দায়িত্ব, তারা সেটা যথাযথভাবে পালন করেছে। তাদের দায়িত্ব ছিল ওই সময় প্রজ্ঞাপন জারি করা, তারা ওই দায়িত্বটা সুন্দরভাবে পালন করেছে। কিন্তু আজকে বলা হচ্ছে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। ওইটার মধ্যে ভাবের আর ভঙ্গির তো কিছু নাই। প্রজ্ঞাপন জারি করা মানে পরের অংশটুকু। বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা গড়পড়তা যেটা বুঝি, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর পরের অংশটুকুর দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, শপথ পড়ানো। তো গোলমাল তো ওখানেই, এটা কিন্তু আবার মনে করিয়ে দেওয়া হলো, গোলমালটা ওখানেই। ইচ্ছাই হচ্ছে ওখানে যে এটা নিয়ে একটা জটিলতা তৈরি করা হবে, এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা হবে। তো এই জায়গায় স্থানীয় সরকার মন্ত্রণালয় সফল হয়েছে, ঘামাচিকে বিস্ফোরণ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। এখন সামনের দিকে আবার তারা কতটুকু নেয়, বিশেষ করে একটা জায়গায় আমার শঙ্কা যাচ্ছে এই কারণে যে এখনও নির্বাচনটা হয়নি, আরও কয়েক মাস বাকি। এই নির্বাচন কমিশনের সামনে কিন্তু ঐতিহাসিক দায়িত্ব। তার আগেই এরকম একটা বিষয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে চলে যাওয়া, যেভাবে হোক গেছে, প্রক্রিয়া মতোই গেছে, বিচার মতোই গেছে, এটা সুন্দর হলো না। অর্থাৎ নির্বাচন কমিশন নিয়ে এখন দু ধরনের কথাবার্তা হবে, যেহেতু তাদেরকেও একটা সীমানার মধ্যে কিন্তু আমরা নিয়ে আসলাম, এটা কাঙ্ক্ষিত ছিল না। তারা শুধু নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এগোতো, এটা তাদের জন্য সম্মানের ছিল, প্রশ্ন থাকতো না। কারণ এই নির্বাচন কমিশন, তিনি যখন বলেছেন তিনি তার জীবনের একটি শেষ আকাঙ্ক্ষা একটি সুস্থ সুন্দর নির্বাচন করা, তাতেও আমরা কিন্তু খুব যে আশাবাদী হয়েছি তা না। তার আগের যে প্রধান নির্বাচন কমিশনাররা ছিলেন তারাও বয়োজ্যেষ্ঠ ছিলেন, তারাও কিন্তু এক এক সময় এক একটা বলছেন। সর্বশেষ যে কাজী সাহেব ছিলেন, যে তিনি কমিটমেন্ট দিয়েছিলেন যে তিনি কোনো ক্রমেই দিনের ভোট রাতে হতে দিবেন না। দেখা গেছে তিনি কথা রেখেছেন, দিনের ভোট রাতে হতে দেননি, তিনি আমিডামি স্বামী দিয়ে কাজ সারিয়ে নিয়েছেন। আর তার আগের জন কথা দিয়েছিলেন যে কোনো ক্রমেই তিনি বিনা ভোটে ১৫৩ জন পাশ করতে দিবেন না, তো তিনিও কথা রেখেছেন। তিনি বিনা ভোটে ১৫৩ জন পাশ করতে দেননি, দিনের ভোটটা রাতে করে ফেলেছেন। তো এই নির্বাচন কমিশনকে এসব যন্ত্রণা থেকে আমরা বোধহয় মুক্তি দিতে পারতাম। কারণ নির্বাচন যে যত কথাই বলুক, নির্বাচন সংস্কার বিচার এগুলোর মধ্যে যে আমরা ইচ্ছা করে সংঘর্ষ করে দিচ্ছি, এগুলো একটাও কিন্তু আরেকটার সাথে সাংঘর্ষিক নয়। তো নির্বাচন কিন্তু নির্বাচন নিয়ে এগোতেই পারছে না। তারপরে সরকারের যে বিশেষ একটা কমিশন, ঐকমত্য কমিশন, ওখানে দেখেন ছোট্ট ছোট্ট কতগুলো বিষয় ঘটছে, এগুলো বোধহয় আমার কাছে যে তথ্য রাজনৈতিক দলগুলোকে কষ্ট দিচ্ছে। কথা সুন্দর, কে কিসে রাজি, কে কতটুকু রাজি, কে অল্প রাজি, কে বেশি রাজি, এগুলো কিন্তু একদম হিডেন বিষয়। আপনি যখন আগেই জানিয়ে দিচ্ছেন কে কিসে রাজি হয়েছে, কে কিসে রাজি হয়নি, তো তারা তো অনেক কিছুতে রাজিও হয়েছে, তো ওগুলো জানাচ্ছেন না। কিন্তু কিসে কিসে রাজি হয় নাই, বিএনপি কিসে কিসে রাজি হয়নি, সেই বিষয়গুলি এই তথ্যগুলো দেওয়া বোধহয় শুনতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে যে আমরা জেনে গেলাম। সব জানাই কিন্তু জানা না, কখনো কখনো হিডেনে কিছু রাখতে হয়। আপনি একদিকে তথ্য সংক্রান্ত নিয়ম নিজেই মানছেন না, গোপনীয়তা রক্ষা করছেন না, এগুলো কিন্তু কিছুটা গোপন বিষয়। এটা অনেকটা আমরা বলি, আমাদের ব্যক্তি জীবনে বলি, কোনো ছাত্র যখন বা আমার সন্তান যখন কথা শোনে না,
শিক্ষকরাও বলে যে কথা ভালো করে পড়াশোনা করো, নইলে তোমার আম্মুকে জানিয়ে দেবো, একটা ভয় দেখায়। এটা তো পারিবারিক বিষয় না। কিন্তু তারপর একটি প্রশ্ন আছে যে যেগুলোতে একমত হচ্ছে সেগুলো কেন প্রকাশ করা হচ্ছে না, বা যেগুলো দ্বিমত হচ্ছে এগুলি ঐকমত্য কমিশন থেকে বলা হয়েছে যেগুলি প্রকাশ করা হবে। তো আর কিছু তো হবে বলছেন, কিছু আর কিছু প্রকাশ করে দিচ্ছেন। এগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে। আর একটা বিষয় আপা যেটা বলছেন এনসিপির বিষয়ে, ওনার অবস্থান থেকে হয়তো ওনার কাছে তথ্য আছে, আমার কাছে আছে এখানে মায়ার বিষয়। এই ছেলেগুলা কিন্তু অত্যন্ত অনিরাপদ। আওয়ামী লীগ যদি বাংলাদেশে যে টুস করে হোক আর চট করে হোক একদিন বা 2 দিনের জন্য আসতে পারে, প্রথম আঘাতটা পড়বে এই ছেলেদের উপর। এই ছেলেদের সাথে এরই মধ্যে বিএনপির আবার একটা সংঘাত বাঁধিয়ে দেওয়া হলো। ফিরে আসার সম্ভাবনা বা আশঙ্কা এগুলো কেন দেখছেন? এটা বাংলাদেশ, আমি চাঁদের দেশে থাকি না, অথবা আফ্রিকান কোনো দেশেও থাকি না, আর ব্রিটেনে তো নাই, বাংলাদেশে থাকি। এখানে কখন কি হয়, দিনের ঘটনা রাতে কি হয় আমরা কিন্তু জানি না। আপনি ওবায়দুল কাদেরের এরকম একটা শুনবেন, এটা কি আপনি ধারণা করেছিলেন 10 মাস পরে? তো 10 মাস শুনলে আমরা অন্য কিছু একটা মনে করি, এটা আমাদের প্রত্যেকে অভিজ্ঞ। একটা প্রসব বেদনার কথা শুনি, তো 10 মাস পরে আমরা শুনতে পারতাম এই সরকার কি প্রসব করেছে জাতির জন্য। ওখানে আমরা দেখলাম ওবায়দুল কাদেরের একটা প্রসব হয়েছে, একটা কিচ্ছা। কি কিচ্ছা আবার, উনি 5 ঘন্টা বাথরুমে ছিলেন। এমন যদি হতো যে মির্জা ফখরুলের বাথরুমে ছিলেন, তাও তো বলতাম যে আগেই বলে গেছিলেন যে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবেন, ফখরুল ভাই জায়গা দিবেন না। এটা নাটক করলেন, উনি খিচুনি দিলেন, কোষ্ঠকাঠিন্য ব্যায়ামের মতো অনেকটা। উনি মাঝে মধ্যে এসব আবৃত্তি করতেন। এবার জানালেন যে তিনি 5 ঘন্টা বাথরুমে ছিলেন, এরপরে ছেলেদের কি যেন রহম হয়েছে, ওনার সাথে একটা সেলফি তুলেছে। এটা কিচ্ছা আর কি। তো এসব কিচ্ছা শুনতে ভালো লাগে। কিচ্ছা লিখতে, নাটক লিখতে ভাই 1 টুকরা কাগজ হলেও লাগে, 1 টুকরা কলম হলেও লাগে, আর কলমের মধ্যে কালিটা ঠিক মতো লাগে। তো ওনাদের একটাও ঠিক আছে কিনা ওবায়দুল কাদেরদের। কিন্তু কয়েকদিন শেখ হাসিনা হয়তো আর কুলাচ্ছেন না, যে আমি 0 পয়েন্টে সমাবেশ ডেকেছি, এটা হয় নাই ঠিক মতো, চট করে আসবো বলেছিলাম, এটাও হইল না। 32 নম্বরের সামনে গেলাম, তো এবার ওবায়দুল কাদের তুমি ডেইলি কথা 3 বেলা কথা বলে অভ্যস্ত, এবার তুমি 1 বেলা কথা বলো 10 মাস পরে। এরকম এটা যদি তামাশার বিষয় হয়ে থাকে, তার মানে আমাদেরকে নিয়ে ওনারাও এখনো মস্করার মধ্যে আছেন। তো আমাদের যারা অভিভাবক সরকার, তারাও যদি আমাদেরকে মস্করার মধ্যেই রাখেন, আর যারা পালিয়েছেন তারাও মস্করার মধ্যে রাখেন, এখন যারা ক্ষমতায় আছেন তাদের নামও কিন্তু একসময় সাবেক সরকার হবে। তো সাবেক সরকার হলে তাদেরও কিন্তু বিএনপির সাথে বা অন্যান্য দলের সাথে যে বিরোধ বাঁধাচ্ছেন, তাদেরও ভাবনার কিছু আছে। এখানে উল্লেখ করতে চাই 30 সেকেন্ডে একটা বিষয়, রাজনীতি আর সরকার পরিচালনার মধ্যে ভিন্নতা আছে। এখন একজন উপদেষ্টা আছেন, তিনি রাজনীতি করেছিলেন ভালো মতোই, নির্বাচনও করেছিলেন, ভোট পেয়েছিলেন আল্লাহর রহমতে 249টা। তিনি কিন্তু এখন মন্ত্রিমর্যাদায় উপদেষ্টা এবং প্রভাবশালী উপদেষ্টা। এটা কোনো সমালোচনার জন্য বলছি না, এটা মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে রাজনীতি এক জিনিস, ক্ষমতা আরেক জিনিস, আর সাময়িক ক্ষমতা তো আরও আরেক জিনিস। সাময়িক ক্ষমতা কিন্তু আমরা আরও দেখেছি। তো এবার একটু ভিন্ন মেজাজের, ব্যাপক সম্মানিত হওয়ার সুযোগ আছে এবার। এই উপদেষ্টারা যারা আছেন এখনও প্রত্যেকের আরও সম্মানিত হওয়ার সুযোগ আছে, যদি একটু উপলব্ধি করেন। বিশেষ করে গতকাল তারেক রহমান সাহেবের যে বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনেছি, ডিসেম্বরে নির্বাচন চান নাই, ডিসেম্বরে একটা রস্যই আছে সাথে। তো কোন প্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে একটা প্রত্যয় ঢুকলো, এটা নিশ্চয়ই বুঝার মতো ক্ষমতা আমাদের চেয়ে ওনাদের আরও একটু বেশি আছে। আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি, মনিয়াপাকে দিয়ে শেষ করতে চাইছি। মনিয়াপা, এই সার্বিক বিষয় নিয়ে আপনার ব্যক্তিগত মন্তব্য কি? আসলে আমার ব্যক্তিগত মন্তব্য এরকম হচ্ছে, আমরা আসলে আমাদের প্রজন্মটাই কেমন জানি দুর্ভাগা। আমরা দেখেন আন্দোলন করতে করতে, এরশাদ আন্দোলনের সময় আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, সে গেল। তারপরে আসলো এত কিছুর পরে একটা গণতন্ত্র আসলো, তত্ত্বাবধায়ক সরকারের মতো করে আসলো। সেই গণতন্ত্রে শেখ হাসিনা বললেন তখন সূক্ষ্ম কারচুপি হয়েছে। তারপরে আরেকটা ইলেকশন আসলো, শেখ হাসিনা পাশ করলো, তখন কিছু বললেন না। এরপর আরেকটা ইলেকশন আসলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন পাশ করলেন বললেন স্থূল কারচুপি হয়েছে। এরপরে উনি আবার শাসক চরম পর্যায়ে নিয়ে গেলেন, একটা পর্যায়ে 1-11 হলো, আবার আন্দোলন আন্দোলন আন্দোলন। সে 1-11 থেকে এখন পর্যন্ত নন স্টপ আন্দোলন। এই এত বছর কষ্ট করার পরে আমরা মনে করলাম যে এই 5ই আগস্টের পরে হয়তো বা একটু সুখের মুখ দেখব, হয়তো বা দেশের জন্য কিছু সবাই মিলে, আমি আপনি উনি সবাই মিলে কিছু একটা করব, যেখানে আমাদের সিমিলারিটি থাকবে, যে সিমিলারে আমরা একটা স্বৈরাচারকে হটিয়েছি। সেই সিমিলারের মধ্যে দেখেন 9 মাস 8 মাস যেতে দিল না,
আমাদের ভেতর থেকে কে কলকাঠি নাড়ছে, আমরা একজন আরেকজনকে চরম শত্রুতে পরিণত করে ফেলেছি। প্রথম দিনই দ্বিতীয় দিনই আপনার সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে জামাত বলে ফেললেন যে একটা জালিমকে হটিয়ে আরেকটা জালিমকে নিয়ে আসবো। এই যে বলার স্টাইলটা, উনি কিন্তু নিজেও বুঝলেন না যে ওনার এখন পর্যন্ত উনি যে পাটেই পড়ে আছে, উনি কিন্তু উঠতে পারেন নাই। উনিও উঠতে পারেন নাই, আমিও উঠতে পারিনি, আপনিও উঠতে পারেননি, আমরা কেউই পারি নাই। কিন্তু আমাদের আস্ফালনটা গেল না। আমরা সত্যিই কি গণতন্ত্র চাই? গণতন্ত্র যদি সত্যিই চাই, তাহলে আমরা কেন এক হতে পারি না? আমরা কেন ভোট পর্যন্ত এটা বলতে পারি না যে যার ভোটটা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? এই পর্যন্ত আসেন না। একটা সুযোগ ছিল, আমরা কেন আরেকজনের ঘরে এই সুযোগটা দিচ্ছি? এই গেল একটা জিনিস। আরেকটা জিনিস হলো বিদেশ নির্ভর সরকার। এই যে বিদেশের কথা যেটা যাহা রটে বাংলাদেশে, তাহার কিছুটা বটে, কিছুটা না, অনেকটাই বটে। যে ধরেন 18-20টা লোক সম্পর্কে বলা হয়েছে যারা দেশ চালাচ্ছে তারা বিদেশি নাগরিক, এবং বিদেশের স্বার্থকে কেন্দ্র করেই এই দেশ ঘূর্ণায়মান হচ্ছে। যেটা মোস্তফা সাহেব বললেন যে হঠাৎ করে আমরা শুনলাম যে করিডোর দিয়ে দিয়েছি। এই যে হঠাৎ শুনলাম, কোনো বলা নাই, এটাকে হঠাৎ বাজ পড়ার মতো আমাদের উপরে পড়লো যে চারপাশে রোদ, ঝকমকে রোদ, এর মধ্যে আমাদের বজ্রপাত হলো। তো এই যে বজ্রপাতের পরে তারপরে কি করলো, সেনাবাহিনী সব বাংলাদেশের মানুষ টনক নড়ে গেল। এরপরে 1 মাস পরে আবার আরেকটা আপনার অশ্বডিম্ব প্রসব হলো, বললো যে না, এরকম কোনো কথা হয় নাই। তারাই বলল, আবার তারাই বলল হয় নাই। তা আমরা আসলে কোন দিকে আছি? আপনি দেখেন যে চায়না গেলেন আমাদের প্রধান উপদেষ্টা, এই 9 মাসে কি হয়েছে আমি জানি না, 9-10 মাসে 10টা দেশে উনি গিয়েছেন আজকে নিয়ে। তো চায়না গেলেন, বললেন যে সরকার তার দেশের ব্যবসায়ীরা তাকে নিয়ে যাচ্ছে চার্টারে করে। পরে দেখা গেল যে বাংলাদেশের টাকাই গেলেন। কি চুক্তি করলেন, কি করলেন আমরা কিছুই দেখলাম। আরেকটা ইকুয়াল টু অশ্বডিম্ব। আপনার বললেন রোহিঙ্গারা 1,80,000 রোহিঙ্গাদেরকে আমরা পাঠাবো বলে রেডি করেছি। তারপরে আরেকজন বললেন বললেন যে এমন কোনো কথা হয় নাই, এমন কোনো অবস্থানও নাই। কোথায় রোহিঙ্গা যা বেচা গেল না, উল্টা ফেরত আসলো রোহিঙ্গা। আপনি দেখেন আমরা কতটা আসলো। বিজনেস সামিট বলা হলো যে এই দেশ এখন ভেসে যাবে, এত উন্নতির শীর্ষ জায়গার একজনকে আমরা বসিয়েছি, সারা বিশ্বের সঙ্গে তার এত সম্পর্ক, আমাদের সব কিছু বোধহয় আমাদের কষ্ট লাঘব হয়ে যাবে। এই সামিটে আমরা কি দেখলাম, একজনকে হায়ার করে নিয়ে আসলেন, উনি আকাশে উড়ে, তো উনি নাকি সারা বিশ্বে উড়ায় ব্যবসা নিয়ে আসবে। আমরা কিন্তু এখন 4-এর নিচে আমাদের জিডিপি, যেটা 23-24 আমাদের জিডিপি ছিল 4.22। তাহলে আমাদের জিডিপি যদি এমন হয়, এবং আপনি দেখেন যে রাষ্ট্র এমন জায়গায় যে দেবপ্রিয় ভট্টাচার্য গত একদিন আগে বলেছেন যে নতুন করে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট যে 27 লক্ষ লোক অতি দরিদ্র হয়েছে, 27 লক্ষের মধ্যে 18 লক্ষ নারী। একজন পুরুষ দরিদ্র হলে নারী চালাতে পারে, কিন্তু নারী যখন দরিদ্র হয়ে যায় তখন আর ওই সংসার চলে না। আপনারা জানেন যে নারী নিজে না খায়, বাচ্চাকে খাওয়ায়, স্বামীকে খাওয়ায়। তো নারী যখন নিজেই দরিদ্র, সে তো আর কিছুই করতে পারবে না। তো এই দেশে এমন একটা সময় আসছে, আজকে যখন হচ্ছে বাংলাদেশ থেকে, আমি আরও কয়েক বছর আগে জাপান গিয়েছি, জাপানে শুনেছি যে জাপানে 11,000 বাংলাদেশি থাকে। তখন শুনেছি, ধরেন ওইটা না হয় বেড়ে 12-13, কারণ এই আজীবনে 11,000 তখন থাকে, তাহলে নয় আরও 1,000 বাড়লো। সেইখানে আপনি বলছেন 1 লাখের উপরে জাপান লোক নেবে। এটা যদি হয়, আমাদের চেয়ে সুখী কেউ হবে না। কিন্তু আসলে কি সত্যি? আমরা তো মালয়েশিয়ার প্রবলেমই সলভ করতে পারি নাই। আমরা তো 1 বছর প্রায় ক্ষমতায়, নতুন সরকার। মালয়েশিয়ার প্রবলেম সলভ করলে কিন্তু মালয়েশিয়া, মিডল ইস্টের প্রবলেম সলভ করলে কিন্তু মিডল ইস্টে আরও অনেক যেতে পারবে। সেখান থেকে মানুষ কিন্তু আপনার ব্যাগেজে চলে আসতেছে। তো সেইখানে এই যে কথা বলতে সুন্দর শোনা যায়, এটা যদি আপনার সেই ঋণ হয় যে সেই প্রান্তিক লেভেলের, যে আমি 3,000 টাকা দিব, দিয়ে আমি 5,000 টাকা নিব, টাকা দিতে না পারলে 10 মাসের মধ্যে 5,000 টাকা না দিতে পারলে তার বাড়ি আমার কাছে থাকবে, টিনের চালটা আমার কাছে থাকবে, গরুর বাছুরটা আমার কাছে থাকবে, নাকের নাকফুলটা আমার কাছে থাকবে, তাহলে আমার বলার কিছু নাই। জি আপা, আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে আজকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মোস্তফা কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।